দেখা যাচ্ছে? জি স্যার। স্যার আচ্ছা আমার এটা আগের লেকচারে একটা কোশ্চেন জানার ছিল স্যার। আচ্ছা দাঁড়াও তাহলে আগের লেকচারটা বের করি। না স্যার, শর্ট কোশ্চেন আর কি স্যার। হ্যাঁ শর্ট কোশ্চেনটা আপনি বের করলে তোমার সুবিধা হবে না? জি স্যার, আপনি বলছিলেন সেজন্য স্যার তো আমি লেকচারটা বের। নিউমেরিক্যাল হ্যাঁ বলো। মেথডের ডিসঅ্যাডভান্টেজ গুলা স্যার। হ্যাঁ 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 ওটা পাইছো? না স্যার, এটা তো আসলে পাইলাম না স্যার আমি। ভেরি ব্যাড, ডিসঅ্যাডভান্টেজ নাই মানে সবই খালি সুবিধা থাকে। স্যার পাওয়া গেছে বাট মানে ওইভাবে আসলে গোছানো হয়েছে টাইপের। কি স্যার, জি স্যার, আপনার মেথড গুলা ডিসঅ্যাডভান্টেজ বলা হয়েছে, হ্যাঁ বুঝতে কিন্তু পারছি। স্যার ওইভাবে আসলে বলা নাই যে নিউমেরিক্যাল মেথডে হ্যাঁ হ্যাঁ কি আমি বুঝতে পারছি বিষয়টা এরকম যে ধরো আমি জিজ্ঞেস করলাম ম্যাথমেটিক্স কাকে বলে, একজন হঠাৎ করে কনফিউশনে পড়ে গেল এটা আবার কাকে বলে, ম্যাথমেটিক্স এর ডেফিনিশনটা কিভাবে দিব। কিন্তু যদি বলি যে বীজগণিত কি, পাটিগণিত কি, জিওমেট্রি কি, তখন কিন্তু সে সুন্দরভাবে দিতে পারবে ডেফিনিশনটা। জি স্যার। ওরকম তোমরা প্রবলেম ফেস করছো আমি বুঝতে পারছি। আচ্ছা তাহলে তোমরা চেষ্টা করবা ওই মেথড গুলা ডিসঅ্যাডভান্টেজ বের করার জন্য, ঠিক আছে? যেমন ফলস পজিশন, বাইসেকশন, ওগুলা তোমরা আপনি তাহলে যখন চেষ্টা। ওই কোশ্চেনটা বলবেন তখন আমরা যদি মেথডের ডিসঅ্যাডভান্টেজ বলি তাহলেই তো হয়ে যাবে না হ্যাঁ স্যার? হ্যাঁ তাও হবে তাও হবে, জি তবে স্যার, একটু চিন্তা ঠিক ভাবনা আছে। করে বলতে হবে আর কি। স্যার মেথডের ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে তো অনেকগুলা বলতে হবে। মেজর মেথড তো গুলা আর বলবা একটা তুমি। নেই। মেথড তো আর একটা নেই, অনেকগুলা। আরে অনেকগুলা থাকবে কিন্তু তুমি তুমি তো সবগুলা বলবা না, তুমি দুই একটা বললেই ঠিক আছে হবে। স্যার, আমি তাহলে এক কাজ করি, মেথড যে কয়টা আছে দুইটা দুইটা করে ডিসঅ্যাডভান্টেজ লিখে নিয়ে বলবো। তুমি দুইটা দুইটা, আরেকজন একটা একটা শিখবে, কারোর সাথে কারোটা মিলবে না। বুঝো না, এটা তো নিজের কাছে, গুগলে তো তোমার তথ্যের কোনো শেষ নেই, সেখানে হ্যাঁ তো স্যার, অনেক তথ্য আছে, তুমি তোমার মতো করে তোমার যেটা ভালো লাগবে, ঠিক ঠিক আছে? আছে। তো হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ গুলো কিন্তু আমি নিজেও ভালোভাবে জানি না, আমারও সার্চ দিয়ে দেখতে হবে, বুঝতে পারছো? জি স্যার, ঠিক বুঝতে আছে। পারছি। কারণ বইয়ে তো ওভাবে দেওয়া থাকে না। আচ্ছা এখন এখানে আমি পড়াইছিলাম যে এই মেথডটা হচ্ছে বাইসেকশন মেথড, একে অন্য নামেও ডাকা যায়, এটা একটা এমসিকিউ হইতে পারে। এটাকে হাফ ইন্টারভ্যাল সার্চ বলা হয় অথবা বাইনারি চপিং মেথড বলা হয়, ঠিক আছে? শুধু আমি কিন্তু বারবার উচ্চারণ করে বলছি এটা বাইসেকশন মেথড। তারপরে এই মেথডে বলছি যে বাইসেকশন মেথডটা খুবই সহজ এবং রিলায়েবল। তারপরে এটা সলভ করে নন লিনিয়ার ইকুয়েশন, এখানে কিন্তু তিনটা এমসিকিউ চলে আসছে, যে এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড এবং হচ্ছে মোর একুরেট রেজাল্ট দেয়, যে মোর রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য, ঠিক আছে? দেন হচ্ছে এটা হচ্ছে কি ধরনের ইকুয়েশন সলভ করে, নন লিনিয়ার ইকুয়েশন সলভ করে একটা সেন্টেন্সের ভিতরে তিনটা এমসিকিউ হয়ে গেল। দ্য বাইসেকশন মেথড ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট এন্ড মোস্ট রিলায়েবল অফ ইটারেশন মেথডস ফর দ্য সলিউশন অফ নন লিনিয়ার ইকুয়েশনস, এখানে তিনটা এমসিকিউ হয়ে গেল। দেন হচ্ছে এটাকে আমরা বাইনারি শপিং বলি, হাফ ইন্টারভাল সার্চ মেথড বলি বা বাইসেকশন মেথড বলি। এখন বাইসেকশন মেথডের মূল লজিকটা হচ্ছে বাইসেকশন মেথডে দুইটা পয়েন্ট কল্পনা করে নিতে হয় বা দুইটা পয়েন্ট চুজ করে নিতে হয়, যে দুইটা পয়েন্টের ফাংশনাল ভ্যালু, মানে দুইটা পয়েন্টের ফাংশনাল ভ্যালু সবসময় 0 থেকে ছোট হবে। দেখতে পাচ্ছ তোমরা এফ অফ এ, এফ অফ বি লেস দেন 0, এটা দেওয়া আছে না? জি স্যার। এটার মানে হচ্ছে এ একটা পয়েন্ট চুজ করলাম, বি একটা পয়েন্ট চুজ করলাম, ওই যে এক্স এর মান যেহেতু আমার নির্ণয় করতে হবে, আমার তো প্রবলেম দেওয়া থাকবে, প্রবলেমে বলা হবে এক্স এর মান নির্ণয় করো, তো এক্স এর মানটা তো আমরা জানি না, ধরে নিলাম এক্স এর মানটা এ এবং বি এর ভিতরে আছে, এক্স এর মানটা এ এবং বি এর ভিতরে আছে, তাহলে দুইটা শুরুতেই মানে ইনিশিয়াল পয়েন্ট হবে এ আর টার্মিনাল পয়েন্ট হবে বি, এর ভিতরে আমার সমাধানটা থাকবে। তাহলে এই এ পয়েন্ট ধরলাম এটা x1 আর এটা হচ্ছে x2, ধরে সেগুলোর ভ্যালু বের করলাম, ভ্যালু বের করলে আমরা দেখবো যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ আসবে, একটা এফ অফ এ যদি পজিটিভ আসে এফ অফ বি অবশ্যই নেগেটিভ আসবে, আবার এফ অফ বি যদি পজিটিভ আসে এফ অফ এর ভ্যালুটা অবশ্যই নেগেটিভ আসবে। কারণ যদি দুইটাই পজিটিভ আর দুইটাই নেগেটিভ হয় তাহলে এই মেথড হবে না, কারণ যে কোনো একটা পজিটিভ নেগেটিভ হইলে পরে সেটা গুণ করলে 0 থেকে ছোট হবে, অন্যথায় 0 থেকে ছোট হওয়া সম্ভব নয়। দেখো তোমরা দেখো এখানে এফ অফ এ এফ অফ বি দুইটা যদি পজিটিভ হয় আনসারটা মানে পয়েন্টটা বসানোর পর, ফাংশনে বসানোর পর যদি আনসারটা পজিটিভ আসে দুইটারই, তাহলে প্লাস প্লাসে তো প্লাস হয়ে যাবে, সেটা তো 0 থেকে বড় হবে, সো সেটা হবে না, হোল্ড করবে না। দেন তোমরা দেখো দুইটার আনসার যদি নেগেটিভ হয় তো দুইটা নেগেটিভ আনসার গুণ করলে কিন্তু সেটা পজিটিভ হয়ে যাবে, সো সেই ক্ষেত্রে হবে না। তার মানে অবশ্যই পজিটিভ নেগেটিভ আসতেই হবে, অন্যথায় 0 থেকে ছোট হবে না। দেন হচ্ছে তোমার এরকম 0 থেকে ছোট হলে তখন ওই দুইটা পয়েন্ট কল্পনা করে সে x1 একটা x2 অন্য একটা পয়েন্ট করে তারপরে এই যে ফর্মুলা ইউজ করতে হবে, যে এক্স নট বের করতে হবে, এক্স নট মানে কি ওই দুইটা পয়েন্টের যোগফল ভাগ 2। তো এইগুলা বলছি, এই যে এইগুলা আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে কন্ডিশন। তুমি ইফ এই যে দেখো তিনটা কন্ডিশন আছে, ইফ এফ অফ এক্স নট ইকুয়াল টু 0,
এখন তুমি একটা ফাংশনে এক্স এর জায়গায় এক্স নট বসাইলা, বসায় যদি ক্যালকুলেশন করে 0 পাও, তাহলে সেই এক্স নটটা তো তুমি বুঝেই গেলে তার একটা সমাধান হবে, একদম এক্সাক্ট সমাধান। এই যে উই হ্যাভ এ রুট এট এক্স নট, তখন এক্স নট বিন্দুতে আমরা একটা সমাধান পাবো। এটার মানে হচ্ছে এটা, যদি একটা ফাংশনে এই যেখানে প্রবলেমটা দেওয়া আছে দেখো, এই প্রবলেমে আমি যদি এক্স এর একুরেট মানটা জানি, এক্স এর সমাধান কত আমরা যদি আগেই জানি, তখন সেই সমাধানটা যদি তুমি এক্স এর জায়গায় বসাও, বসালে দেখবা সেইটা শূন্য হয়ে যাবে। ক্যালকুলেশন করলে শূন্য হয়ে গেলে মানে এই পাশে শূন্য এই পাশে শূন্য, তার মানে স্যাটিসফাই করবে, ওই সমাধানটা তাকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করলে আমরা বলতে পারবো ওইটা এক্স এর একটা সমাধান, এখানে দুটো সমাধান পাবো, তার ভিতরে একটা। তো সেই কথাটা এখানে বলতেছে যে 1 নাম্বার কন্ডিশনে, ইফ এফ অফ এক্স নট ইকুয়াল টু 0 উই হ্যাভ এ রুট এট এক্স নট। ঠিক আছে, তারপরে 2 নাম্বার কন্ডিশন, এগুলো বেশি আলোচনা করা যাবে না, কারণ 4টে লেকচার তো আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে, তোমাদের তো এগুলো পড়াইছি। মানে কন্ডিশন গুলো দেখো, যে 2টা পয়েন্ট কল্পনা করলাম, একটা পজিটিভ আসবে একটা নেগেটিভ আসবে, এই জন্য 0 থেকে ছোট। তারপরে এক্স নট এক্স টু 2টা পয়েন্ট কল্পনা করলাম, 0 থেকে ছোট হবে, তাহলে রোডটা হবে এক্স নট এবং এক্স টুর ভিতরে। তারপরে তার গল্প, এই যে ফিগার, এটা হচ্ছে ফিগার, আমরা পজিটিভ নেগেটিভ যেহেতু আসছে এই জন্য দুই দিকে থাকবে, এফ অফ এক্স ওয়ান নেগেটিভ, এফ অফ এক্স টু পজিটিভ। ঠিক আছে, তো সেখান থেকে আমরা যখন বাই সেকশন অ্যাপ্লাই করছি তখন আমরা এক্স নট এর ভ্যালু পাইছি, এক্স নট এর ভ্যালু মানে অর্ধেকটা রেঞ্জ হয়ে গেছে। তখন আমরা চেষ্টা করতেছি সমাধানগুলো আহমেদ একুরেট আহমেদ, করার। ক্লাসটা রেকর্ড হচ্ছে ভাই, এই হ্যাঁ ক্লাসটা রেকর্ড হচ্ছে, ইউটিউবে আপলোড হয় ভাই, অনেক জায়গায় যায়, একটু মেনারটা ঠিক রেখে ক্লাসটা করো। আচ্ছা, হ্যাঁ আমরা যাতে নয়েজ না হয় চেষ্টা করবো আর কি। সো তোমরা এখানে এই তাহলে এই যে তোমরা যেহেতু ইউটিউবে দাও ওইখানে লিখে দিও এটা রিভিউ ক্লাস, বুঝতে পারছো? মানে যেভাবে পড়াচ্ছি এটা তো পড়া মানে একজন যদি নতুন আসে সে তো কিছুই বুঝতে পারবে না। সো এটা রিভিউ ক্লাস। তো এই যে এই গ্রাফটা বলছিলাম এটা হচ্ছে বাইসেকশন মেথডের গ্রাফ। তোমরা দেখবা বাইসেকশন মেথড এবং ফলস পজিশন মেথডের গ্রাফটার ভিতরে একটু চেঞ্জ আছে। এখানে আমরা বাইসেকশন করে করে মানে রুট বের করি, বাট ফলস পজিশনে দেখবা একটা মানে এটা তো আমাদের মেইন ফাংশন, এই যে গ্রাফটা যা আঁকাইছি এটা মেইন ফাংশন, এই ফাংশনের সমাধান বের করতেছি আমরা বাইসেকশন মেথড অ্যাপ্লাই করে। তো ফলস পজিশনে যখন বের করব তখন কিন্তু গ্রাফটা একটু অন্যরকম, একটু ফলো করবা। ঠিক আছে, তাহলে এখান থেকে কোশ্চেন হবে এরকম যে তোমার এই মানে বাইসেকশন মেথডটা মানে তুমি তত্ত্বগুলো জেনে রাখলা, যেটা হচ্ছে তোমার সবচেয়ে সহজ, রিলায়েবল এবং হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন সলভ করে। আর এটা সলভ করার জন্য আমার হচ্ছে 2টা মেথড ইউজ করা হয়। আর ইন্টারপোলেশনের এক্সাম্পলে যে যা দেখবা যখন ইন্টারপোলেশন পড়ানো হয় তখন ইন্টারপোলেশনের ভিতরে এই যে বাইসেকশন এবং ফলস পজিশন মেথডটা ইন্টারপোলেশনে ব্যবহার করা হয়, এটা একটা তত্ত্ব হইতে পারে। তারপরে তোমার ম্যাথে নিয়ম জানতে হবে। আমি তো বলছি আমি চেষ্টা করব তোমাদের অ্যাসাইনমেন্টে সবারই অন্তত একটা ম্যাথ যাতে বাইসেকশন মেথডে থাকে, বুঝতে পারছো? এই জন্য তোমার বাইসেকশন মেথডটা খুব ভালোভাবে জানতে হবে। এখন হচ্ছে আমি আশা করব অনেকে হয়তো বা যেহেতু অ্যাসাইনমেন্ট দিছি তোমরা অবশ্যই সবার অ্যাসাইনমেন্টে মোটামুটি হয়েছে আমি দেখলাম। সো তোমরা তো বুঝছো বিধায় তো করতে পারছো। এখন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে যে আরেকজনটা কপি করে লেখছো আমি ধরতে পারিনি, কিন্তু তোমরাও করবা, ওই যারা বুঝে তাদের কাছে বুঝে নিবা যে বাইসেকশন মেথডটা কিভাবে একটা মানে এই যে একটা নন লিনিয়ার ইকুয়েশন, এই নন লিনিয়ার ইকুয়েশনটা মানে বাইসেকশন মেথডের মাধ্যমে কিভাবে আমরা নিউমেরিক্যালি সলভ করব। তো এই যে সেটা তো আমি এখানে পড়াইছি, 2টা পয়েন্ট চুজ করতে হয়, পজিটিভ নেগেটিভের একটা বিষয় আছে, তারপরে ইটারেশন করতে হয়, ইটারেশন কত পর্যন্ত করব তুমি 3-4টা পর্যন্ত করবা, এগুলা তো আসলে। এইখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্যার কোশ্চেনটা করো। আমি ম্যাথটা করছিলাম আর কি স্যার, আমার 4-5 মানে করার পরে 4-5 বার করার পরে দেখা যাচ্ছে আমার স্যার 5-এর মানটা 4-এর মানের মতো আসতেছে স্যার। হ্যাঁ, এই তার মানে তখন কি হচ্ছে স্যার তুমি মানে অফ তুমি করে যদি দিব? পড়বা, হ্যাঁ, তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, সেটা হচ্ছে মানে তুমি ওই 4-এর ভিতরে তখন শেষ করে দিবা, বা 2টা ভ্যালু যার সেম আসবে তার ম্যাথটা মানে আউটস্ট্যান্ডিং, মানে সে এখানে ফুল মার্কস অবশ্যই পাবে, মানে একবার ফাইনাল রেজাল্টটা সে পেয়ে গেল। তুমি তারপরে যতবারই তুমি ইটারেশন করবা সেম ভ্যালুটাই আসবে, ইটারেশন করলে সেম ভ্যালু আসবে। তার মানে ওইটা তোমার এক্সাক্ট সলিউশন না, বাট অ্যাপ্রক্সিমেট সমাধানটা মানে ওর ওর চেয়ে আর ভালোভাবে করা যাবে না, বুঝতে পারছো? তার মানে ওইটার ভিতরে তোমার একবারে যে টলারেন্সটা থাকে মানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন তোমার স্যার সমস্যা হচ্ছে ওই জায়গায় তুমি থেমে যাবা। তোমার জি স্যার যখন বুঝতে পারছি। মানে দেখবা বারবার ইটারেশন করার পর একই আনসার আসতেছে, মানে প্রিভিয়াসটার সাথে মিলে গেছে, ঠিক আছে? জি স্যার। এখন তোমার ভাগ্য ভালো হয়তো বা 4 বারে মিলে গেছে, কিন্তু অনেকের আছে 10-12 বার করার পর মিলবে। তো সে কি 10-12 বার ইটারেশন করবে? অবশ্যই না, এতবার তো করার টাইম থাকবে না। এজন্য আমি বললাম 3-4 বার করার জন্য, এটা স্ট্যান্ডার্ড মান ধরে রাখার জন্য, বুঝতে পারছো? জি স্যার। স্যার আমার এখন তো 6 বার হয়ে গেছে।
6 বার হয়েছে, এটা অপরাধ হয়নি, বুঝতে পারছো? লাস্টে তুমি যে 6 বার, অ্যাপ্রক্সিমেটলি হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই তো অ্যাপ্রক্সিমেট। তুমি 3 বার করলে 2 বার করলে অ্যাপ্রক্সিমেটই আসবে, বুঝতে পারছো? কিন্তু আবিদ যেটা বললো 4 নাম্বার করার পর 5 নাম্বারে যখন গেল, 4 নাম্বারের ভ্যালুর সাথে হুবহু মিলে গেছে। দ্যাট মিন্স হ্যাঁ আর স্যার। করা যাবে না, আর করাই সম্ভব না, কারণ পরবর্তী স্টেপে যদি সে যেত আবার সেম আনসারটা আসতো, তার মানে সে যদি কিয়ামত পর্যন্ত ওভাবে করে ওই একই আনসার আসবে। হ্যাঁ সো স্যার, তার তো করার ওরকমই কোনো তো আছে। প্রয়োজন নাই, বুঝতে পারছো? ওই জন্য ওইখানে থামায় দিতে হবে, ওইটাই হবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো স্যার বাইসেকশন, আপনি অ্যাসাইনমেন্ট কয়টা হাতে পাইছেন স্যার, সেটা কিভাবে বুঝবো? অ্যাসাইনমেন্ট কয়টা পাইছি সেটা তো এখানে বলতে পারবো না, সেটা আমার পিসিতে, বা আমি এখনো ফাইনাল ভাবে গণি নাই কয়টা আসলে। তোমরা যেগুলা দিছো, হ্যাঁ অ্যাসাইনমেন্ট নিয়ে রেকর্ড হয়ে যাচ্ছে তো এগুলা। তারপরে বলি, আমি তোমাদের অনেককে বলছি যে তোমরা একসাথে করে দাও, যে 15 বেস একসাথে দিবে, 14 বেস একসাথে দিবে, কিন্তু তার বাহিরে আমাকে অনেকেই করছে, মানে মেল করছে, পার্সোনালি মেল করছে। এখন আমি কি করব? দেখো তোমাদের এই যে বেশি, মানে তখন আমার ক্ষেত্রে আমার প্রবলেম হয়ে গেছে। আমি এখন এটা অ্যানালাইসিস করে দেখিনি যে আমাকে পার্সোনালিও করছে আবার শেয়ারের মাধ্যমে করছে। যদি এরকম কেউ করে থাকে তখন আমি তার সম্পর্কে বুঝতে পারবো যে সে খুব টেনশন করে, মানে তারটা কি অ্যাকসেপ্ট হইলো কিনা, এই জন্য 2 বার করছে, ঠিক আছে? এটা আমি এখনো বের করে দেখিনি। তবে 14 বেস মোটামুটি ভালোভাবে দিছে, একসাথে করে দিছে, কিন্তু 15 বেস একবারে জগা খিচুড়ি অবস্থা, মানে যে যার মতো যখন মন চাইছে দিচ্ছে। দেখলাম 4জন 5জন মনে হয় একসাথে দিচ্ছে, আর বাকিরা ইচ্ছা মতো দিছে, যার স্যার যখন মন এখানে চাচ্ছে দিচ্ছে। আমাদেরটাও আছে স্যার। হ্যাঁ, এটা মনে হ্যালো। হয় শেয়ার নাই একজন বললো একদিন, এই কারণে হয়তো বা জি সমস্যা হতে স্যার, পারে। আমাদের শেয়ার নাই। আর স্যার ওই আমরা আলাদাভাবেও দিছি, তখন আপনি বললেন যে মানে হ্যাঁ হ্যাঁ, পরে মেইলে রিপ্লাই আশরাফুল মনে দিলেন। হয় হ্যাঁ, পরে মনে হয় কাকে দিয়ে পাঠাইলো দেখলাম 3-4টা একসাথে। স্যার রাফায়েল পাঠাইছে স্যার, হ্যাঁ আমাদেরটাও রাফায়েল আছে ওর পাঠাইছে, হ্যাঁ মধ্যে। হ্যাঁ রাফায়েল পাঠাইছে, বাট সবারটা তো আর একসাথে আসেনি, তার বাইরে অনেকে পাঠাইছে। স্যার অনেকে মনে হয় পাঠায়নি স্যার। অনেকে পাঠায়নি, তারা তো অ্যাবসেন্ট, যারা পাঠায়নি তারা তো অ্যাবসেন্ট। তারা যদি জি পরীক্ষার রেজাল্ট স্যার। খুব খারাপ করে তখন আমি এমনি কিছু মার্কস দিয়ে দিব, কি করব? নাহলে তো রেজাল্ট খারাপ হবে তাদের। জি স্যার। আর যারা দিচ্ছে তারা অবশ্যই ভালো মার্কস পাবে। যাদেরটা হইছে মোটামুটি এরা 3-3, আমি অনেকের মার্কস দিয়ে দিছি, ঠিক আছে? আর যারা একটু সমস্যা হয়েছে, হয়তো বা সমস্যা হয়নি, খুবই কম। অনলি 3 নাম্বার স্যার। এখন তুমি কি 3 থেকে 4 পাবা? 5 নাম্বার না স্যার। অ্যাসাইনমেন্টে তো 5 আরিফ না। সাদিক, তোমার না মাথা না, ঘোরা যাচ্ছে, অ্যাসাইনমেন্টে কোনটায় কত 3 মার্কস? মার্ক, ভাইভাতে তোমাকে হচ্ছে। আমি আবারও বলি, অ্যাসাইনমেন্টে 3, প্রেজেন্টেশনে 7, আর ক্লাস আচ্ছা। টেস্টে হচ্ছে 5, জি ও বুঝতে পারছো? ওই ক্লাস তোমাদের টেস্টের টোটাল বদলে স্যার মিড টার্ম ভাইবা 40 হবে। মার্কের। জি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আরিফ সাদিক ঘুলাই ফেলতেছে সব। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী লেকচারে যাই। 3 নাম্বার, দেখো 3 নাম্বার লেকচারে কি আছে, একটু দ্রুত পড়াইতে হবে। এটা অলরেডি বাইসেকশন যারা বুঝছো এটা এমনি বুঝতে পারবা। এখানেও 2টা পয়েন্ট কল্পনা করতে হয়, তবে এটা ওল্ডেস্ট মেথড, ঠিক আছে? এটা অনেক পুরনো একটা মেথড, সনাতন একটা মেথড। এখানেও 2টা ফাংশন বা 2টা পয়েন্ট কল্পনা করে নিতে হয় এবং 2টার ফাংশনাল ভ্যালু অপোজিট হয়। বাট এটা যখন আমি গ্রাফটা অঙ্কন করছি, দেখো এই যে এই গ্রাফটা অঙ্কন করছি, এখানে একটা কমন কর্ড অঙ্কন করা হয়, যেটাকে বলা হয় কমন কর্ড, ঠিক আছে? কারণ তার যখন ফর্মুলাটা আসছে এটা ইউজ করে তখন কিন্তু আমরা এই যে ঢাল বের করে আমরা কিন্তু এক্স নট এর ভ্যালুটা বের করছি। এই যে দেখো ফাইনালি যে এক্স নট এর ভ্যালুটা বের করছি, কারণ এটা বাইসেকশনে আমরা এক্স নট এর ভ্যালু মানে একটা ফর্মুলা আছে, আবার ফলস পজিশনেরও একটা এক্স নট এর ফর্মুলা আছে। এখানেও 2টা পয়েন্ট, ওইখানেও 2টা পয়েন্ট, বাট ফর্মুলাটা কিন্তু আলাদা, মেকানিক্সটা একটু আলাদা। এখানে দেখো ফাংশনাল ভ্যালু আছে, আবার পয়েন্ট আছে। ওইখানে কিন্তু ফাংশনাল ভ্যালু ছিল না, শুধু ছিল এক্স নট ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। আর এখানে দেখো কত বড় ফর্মুলা, x1 থেকে আমি টোটাল একটা বিশাল ফ্র্যাকশন সাবট্রাক্ট করে কিন্তু আমরা x0 পাচ্ছি। এই যে f অফ x1 হচ্ছে x1 এর ফাংশনাল ভ্যালু, তারপরে 2টা পয়েন্টের বিয়োগফল, তারপরে নিচে হরে দেখো 2টা ফাংশনের বিয়োগফল। সো এটা ফর্মুলাটা তোমার মুখস্থ রাখতে হবে। আর এখন মুখস্থ রাখার প্রয়োজন নাই, কারণ হচ্ছে তোমাদের তো মনে হয় ফাইনাল পরীক্ষা দিতে হবে না, বুঝতে পারছো? মানে হাতে লিখে তো দেওয়ার, তোমরা তো অ্যাসাইনমেন্ট করবা, অ্যাসাইনমেন্ট করার সময় তোরা কেউ মুখস্থ লিখবে না, ওপেন বুক। সো তুমি বুঝলেই হলো যে বাইসেকশনের ফর্মুলাটা এটা, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। অনেকে ভাইবার জন্য এটা মুখস্থ করবে, বুঝতে পারছো? না ভাইবার জন্য কি, আচ্ছা তোমাদের একটু মানে নেই, ভাইবার জন্য কি আমি ফর্মুলা তোমাদের ধরবো, মুখস্থ ধরবো? তোমাদের কি কঠিন হয়ে যাবে? আবিদ মাহমুদ, যারা লাইনে আছো, আশরাফুল, কেউ একজন রেসপন্স করো, তোমাদের কি ভাইভাতে আমি ফর্মুলা ধরবো? না স্যার। স্যার মানে এগুলা ধরলে আবার কঠিন হয়ে যাবে স্যার।
কঠিন হয়ে যাবে, সেই জন্য আমি চাচ্ছি না স্যার। তোমাদের ভাইভাতে তোমাদের প্রেসারে রাখার জন্য। তোমাদের বেসিক ধরা হবে জাস্ট, মানে যেটা জি হচ্ছে স্যার। তোমার মুখস্থ করার প্রয়োজন নাই, জাস্ট বুঝলে তুমি যাতে আমাকে বুঝাইতে পারো। আর এটা যদি আমি ধরি ফলস পজিশন মেথডের যে রুট বের করার ফর্মুলাটা কি, এখন যদি ফর্মুলাটা বলি তোমার তো এটা মুখস্থ করতে হবে, সো তোমার জন্য কঠিন হয়ে যাবে, সেন্ট্রাল ভাইভাতে তোমাকে এটা বলা কঠিন হয়ে যাবে, তোমার জন্য কঠিন হতে পারে, সেই জন্য আমি চেষ্টা করবো এগুলো না ধরার জন্য। তারপরে যদি দেখি খুব আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করো, তখন হয়তো একটু কঠিন ধরতেই হবে, বুঝো নাই? আচ্ছা, তাহলে এখানে দেখো এই ফর্মুলা একই। এখন হচ্ছে ম্যাথে কি কারো কোনো সমস্যা আছে? যে x³ - 2x - 5 এটা হচ্ছে ফলস পজিশন মেথড দ্বারা সলভ করব। দেখো তোমরা এখানে কোশ্চেন করতে পারো যে আগে তো আমি একটা ম্যাক্স ফর্মুলা ইউজ করছি, একটা ম্যাক্সিমামের ফর্মুলা ইউজ করছি না, ইউজ করে টেবিল তৈরি করছি। তোমরা ইচ্ছা করলে এখানে টেবিল তৈরি করে করতে পারবা, কিন্তু সেটা তোমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যাবে, অনেকগুলো f(x) এর মান বের করতে হবে, মানে স্যার রুটটা কোন জায়গায় থাকবে, ঠিক আছে? বাট এখানে এখানে এই কিন্তু যে তুমি যদি আরবিটারি টেস্ট করো রাফ খাতায় যে এক্স এর মান মানে কোন দুইটার ভিতরে থাকবে, সেটা কিন্তু ওই যে বললামই তো, তুমি পজিটিভ দিকে চিন্তা করতে পারো, নেগেটিভ দিকে চিন্তা করতে পারো। তুমি জিরো বসাবা, প্রথমে জিরোর পরে 1 বসাবা, দেখবা জিরো বসায় যে আনসার পাবা, আবার 1 বসায় আনসারটা কি পজিটিভ নেগেটিভ হয় কিনা, যদি পজিটিভ নেগেটিভ হয় তাহলে তার সলিউশনটা ওই ইন্টারভ্যালের ভিতরে থাকবে। সে দেখো আমি কিন্তু এখানে 1 0 বসাইছি, জিরো বসালে ফাংশনাল ভ্যালু কত আসবে বলো? -5 আসবে না? আমি যদি এখানে জিরো বসাই, এটার ফাংশনাল ভ্যালু -5 আসবে না? একজন বলো। জি স্যার অবশ্যই -5 আসবে। তো -5 আবার 1 বসাইলাম, 1 বসালে এখানে 1 এখানে 1, তাহলে হচ্ছে -7 থেকে 1 চলে গেলে -6, তো -6 দুইটারই কিন্তু নেগেটিভ চলে আসছে। সো ওই দুইটার ভিতরে কিন্তু মানে তোমার রুট থাকবে না, সমাধান থাকবে না। আমি বলছি কি, সমাধান থাকতে হইলেও এমন দুইটা পয়েন্ট চুজ করতে হবে যে দুইটা পয়েন্ট ফাংশনে বসানোর পরে ফাংশনাল যে ভ্যালু মানে আনসারটা পজিটিভ নেগেটিভ হবে পাশাপাশি। তাহলে সেরকম দুইটা পয়েন্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। দেখো 0 হয় নাই, -1 হয় নাই, তারপরে 2 3 যখন বসাবো তখন কিন্তু হয়ে গেছে। যখন 2 বসাবা, এই যে x এর জায়গায় 2 বসালে -1 পাবো, x এর জায়গায় 3 বসালে 16 পাবো। এবার লক্ষ্য করো 2 এর জন্য -1 পাইছি, 3 এর জন্য 16 পাইছি, তার মানে পাশাপাশি নেগেটিভ পজিটিভ পাইছি। তাহলে যে মানের জন্য এটা পাইছি ওই মানগুলোকে বলা হবে ইন্টারভ্যাল। তার মানে 2 এবং 3 এর ভিতরে আমাদের এখানে একটা সমাধান থাকবে। এই সমীকরণের নন লিনিয়ার যে ইকুয়েশনটা আছে তার একটা সমাধান 2 এবং 3 এর ভিতরে থাকবে, সেটা এখানে নিচে লেখা আছে, হ্যান্স এ রুট লাইজ বিটুইন 2 and 3। তারপরে আমরা ওই যে নিয়ম অনুসারে করছি, x1 x2 ধরে ফাংশনাল ভ্যালু যে নেগেটিভ আসছে বসাইছি, তারপরে আপডেট হইছে বাইসেকশনের মতোই। তো এখানে কি কারো কোনো সমস্যা আছে এই মেথডে যে বুঝতে পারো না? বাইসেকশন বুঝলে এটা বোঝার কথা, না আমার স্যার মনে হয় কারো কোনো সমস্যা নাই। আমি নিউটন রেফসন মেথডে চলে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে 3 নাম্বার মেথড। নিউটন রেফসন মেথডটা আরেকটু ইজি, মানে এখানে হচ্ছে তোমার কষ্ট করতে হয় না, যে দুইটা পয়েন্ট ধরতে হয় না, একটা পয়েন্ট চুজ করলে স্যার হচ্ছে। এই মেথড গুলো হ্যাঁ থেকে কি ধরবেন বলো ইফা তারা। স্যার? স্যার এই মেথড গুলো থেকে কি টাইপের কোশ্চেন হবে? মেথড গুলা থেকে ওই বাইসেকশনে যেভাবে বলছি না ওইভাবেই ধরবো। আসলে ওইভাবে তো আসলে মেথড গুলার ভিতরে যে আমি কোশ্চেন করবো না, আমি দেখা যাবে যে তোমার লিনিয়ার নন লিনিয়ার ইকুয়েশন এর প্রিভিয়াস যে প্রথম যে লেকচারটা পড়াইছি ওইখান থেকে কোশ্চেন মানে দেখা যায় ওইটার ব্রাঞ্চ হিসেবে কোশ্চেনটা তোমার এখানে চলে আসতে পারে, যেটার আনসার মেথডে আছে। আমি একটা ইকুয়েশন ধরলাম, একটা লিনিয়ার ইকুয়েশন ধরলাম বা নন লিনিয়ার ইকুয়েশন ধরলাম, তুমি বললা এটা নন লিনিয়ার ইকুয়েশন, তখন আমি বললাম এই নন লিনিয়ার ইকুয়েশনটা সে x² - 2x + 5 = 0, এই ইকুয়েশনটা কি? তুমি বললা যে নন লিনিয়ার ইকুয়েশন। তখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই নন লিনিয়ার ইকুয়েশনটা যদি আমি নিউমেরিক্যালি সলভ করতে যাই কোন মেথডটা ইউজ করব? তখন তুমি বেশ কয়েকটা মেথডই বলতে পারবা। তখন আমি হয়তোবা বলবো যে ওই মেথডের ভিতরে তোমার কাছে কোন মেথডটা ভালো মনে হয় যে এটার রেজাল্টটা মোর একুরেট হইতে পারে, তুমি এরকম বললা, কারণ জিজ্ঞেস বাইসেকশন করতে পারে। মেথড। বুঝতে পারছো বিষয়টা হচ্ছে এরকম। জি স্যার তো এটা তোমরাই বুঝতে পারবা, সবগুলা যখন পড়বা তখন বুঝতে পারবা যে এর বাইরে কোনো কোশ্চেন নাই। এই যে এগুলাতে কি কোশ্চেন করবা, আমি তো তোমাকে এমন কোনো এটা কোশ্চেন দেখতে করবো না পাচ্ছি যেটা তোমার মুখস্থ। যেমন টেইলরস থিওরামটা বলো, এটা আমি কখনোই ধরবো না, এটা একটা টেইলরস থিওরাম, বুঝতে পারছো? কারণ এটা ধরতে গেলে তোমার মুখস্থ বলতে হবে, সো এটা আমি তোমাকে ধরবো না। তুমি এমন মানে কথাগুলা যেগুলা গল্পের মতো আর কি মনে থাকে যে লিনিয়ার নন লিনিয়ার, ওগুলো ধরবো। এখন নিউটন রেফসন মেথডে একটা পয়েন্ট ধরলে হয়, সেটা হচ্ছে বেসিক। যে এইখানে তোমাকে এটা ধরতে পারি যে নিউটন রেফসন মেথডটা আমি যদি সলভ করতে চাই সেখানে আমি কয়টা পয়েন্ট চুজ করবো, একটা দুইটা তিনটা, তখন কিন্তু তুমি হঠাৎ করে কনফিউশনে পড়ে যাবা যে আসলে কয়টা পয়েন্ট ধরতে হবে। অবশ্যই একটা পয়েন্ট ধরতে হবে, একটা পয়েন্ট চুজ করলে সেখান থেকে নিউমেরিক্যালি সলভ করা পসিবল।
তো একটা পয়েন্ট কি এই যে দেখো সে একটা পয়েন্ট যে এখানে দেওয়া আছে লেট এক্স নট বি এন অ্যাপ্রক্সিমেট রুট। এই এক্স নট একটা সমাধান দিলে হয়, একটা অ্যাপ্রক্সিমেট রুট কিসের এফ অফ এক্স ইকুয়াল টু 0 একটা সমীকরণের। 10 মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই যে এফ অফ এক্স ইকুয়াল টু 0। এখন এইখানে বোঝানোর মতো একটা লাইন, ফার্স্ট লাইনটাই এফ অফ 0 হচ্ছে একটা ইকুয়েশন, মানে সেটা অবশ্যই নন লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে। এফ অফ এক্স ইকুয়াল টু 0 এটা একটা নন লিনিয়ার ইকুয়েশন। এই ইকুয়েশনের একটা অ্যাপ্রক্সিমেট রুট আমরা ধরতে হবে যখন আমরা সলভ করব বাই নিউটন রেফসন মেথডের সাহায্যে। তখন ওই নন লিনিয়ার ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আমার একটা পয়েন্ট কল্পনা করতে হবে, অ্যাপ্রক্সিমেট পয়েন্ট, সেটাই হচ্ছে এক্স নট। এখন দেখো তারপরে কেন আমি লেট x1 ইকুয়াল টু এক্স নট প্লাস এইচ দিলাম, এটা কেন দিলাম? এটার কারণ হচ্ছে আমরা জানি এক্স নট হচ্ছে অ্যাপ্রক্সিমেট রুট। তো অ্যাপ্রক্সিমেট রুটের সাথে আমি যদি এক্সাক্ট রুট আমি কিন্তু এই সমীকরণের এক্সাক্ট যে রুট কত আমি জানি না, মানে এক্সাক্ট মানে তার যে সমাধানটা অ্যাকুরেট সেটা কিন্তু আমি জানি না। তো সেটা কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট যেটা ধরছি তার আশেপাশে, এটা আমি জানি তার আশেপাশে, কিন্তু কত আশেপাশে আমি জানি না। আমি ধরে নিলাম x1টা হচ্ছে এক্সাক্ট সমাধান। x1টা কি? এক্সাক্ট সমাধান অফ দিস ইকুয়েশন, এই যে f of x equal to 0 এটার একটা এক্সাক্ট সমাধান ধরে নিলাম x1। তাহলে x0 হচ্ছে অ্যাপ্রক্সিমেট। তো অ্যাপ্রক্সিমেটের সাথে হয় কিছু একটা যোগ বিয়োগ করতে হবে, যোগ অথবা বিয়োগ করলে পরেই আমরা এক্সাক্ট সমাধানটা পাবো। এই বিষয়টা বুঝতে পারছো? অ্যাপ্রক্সিমেটের সাথে কোনো একটা কিছু যোগ করলে তো আমরা এক্সাক্ট পাবো না? লজিকটা বুঝতে পারছো তোমরা? এখানে মনে হয় তোমাদের একটু সমস্যা হইতে পারে যে x0 হচ্ছে অ্যাপ্রক্সিমেট সমাধান, মানে একুরেট না, এক্সাক্ট না। তো এখন আমি যদি অ্যাপ্রক্সিমেট রুটের সাথে কোনো একটা কিছু যোগ করি, হালকা মানে অল্প মান, খুবই ক্ষুদ্র অংশ, মানে এইচ, সেটা ক্ষুদ্র অংশটা হচ্ছে এইচ, একটা স্কেল ফ্যাক্টর, ক্ষুদ্র একটা অংশ যদি আমি যোগ করি, ক্ষুদ্র একটা পরিমাণ যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু মানে আমি তো জানবোই এক্সাক্ট ভ্যালুটা যদি আমার আগে থেকে জানা থাকে, তাহলে তো আমি জানবোই যে এক্সাক্ট ভ্যালু থেকে এক্স নটটা আমি বিয়োগ করব, সেখানে তো অবশ্যই একটা ভ্যালু পাবো। সেই ভ্যালুটা এটার সাথে যদি আমি যোগ করে দিই এক্স নটের সাথে, তাহলে কিন্তু আমরা এক্সাক্ট সমাধানটা পেয়ে যাব। সেই এক্সাক্ট সমাধানটা হবে x1। তো সেখানেই বলছে x1 বি দা কারেক্ট রুট, মানে কারেক্ট রুট মানে সঠিক, মানে একবারে কারেক্ট সমাধান এই ইকুয়েশনের f of x equal to 0। তখন কিন্তু এই x এর জায়গায় যদি আমি x নট বসাই, তাহলে কিন্তু সেটা স্যাটিসফাই করবে। মানে এখানে এই দুইটা লাইন কিন্তু ব্যাপক বোঝার বিষয় আছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে এই দুইটা লাইন বোঝো না, আমাকে কোশ্চেন করতে পারো যে কোন জায়গায় সমস্যাটা, তোমরা কি বুঝতে পারতেছো না। এটা হচ্ছে f of x equal to 0 হচ্ছে একটা, দাঁড়াও আমি তাহলে অ্যানোটেট করে দেই। এটা হচ্ছে তোমার এই যে এটা দেখতেছো, এটা হচ্ছে আমার একটা নন লিনিয়ার ইকুয়েশন, এটা আমার সলভ করতে হবে। সলভ করার জন্য আমি একটা অ্যাপ্রক্সিমেট রুট কল্পনা করলাম x0, এন্ড এটা তো আর কারেক্ট রুট না বা এক্সাক্ট রুট না, এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট। এখন এই যে এই অ্যাপ্রক্সিমেটের সাথে যদি আমি কোনো কিছু একটা যোগ করি অথবা বিয়োগ করি, তাহলে কিন্তু ধরে নিলাম এই যে x1টা, এই যে x1, তখন আমি আনসার পাবো x1। x0 এর সাথে কোনো কিছু যোগ করলে নতুন একটা আনসার পাবো, সেটা x1। ধরে নিলাম সেই x1টাই হবে কারেক্ট রুট অফ দিস ইকুয়েশন। তখন এই x1 যদি আমার কারেক্ট রুট হয়ে থাকে, সেটা অবশ্যই আমি যদি এই x এর জায়গায় বসাই, মানে এই জায়গায় বসাই, তাহলে বসানোর পরে যদি 0 আসে, তার মানে আমি অবশ্যই বলতে পারবো এই x1টা হচ্ছে এই ইকুয়েশনের একটা সমাধান, একুরেট সমাধান, কারেক্ট সমাধান, অর্ডিনারি সমাধান। আমার কথাটা কি বুঝতে পারছো তোমরা কেউ? না, তোমাদের রেসপন্স মানে মনে হচ্ছে বুঝো নাই। স্যার বুঝছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে দুইজন রেসপন্স দিছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ক্লিয়ার করে দেই। দেন হচ্ছে দেখো এইটা তো বুঝার কিছু না, একটা টেইলরস থিওরাম। আমরা হায়ার অর্ডার গুলা বাদ দিয়ে সেখান থেকে এইচ এর ভ্যালুটা বের করছি। তারপরে একটা এক্স নট, একটা বেটার, একটা অ্যাপ্রক্সিমেট পয়েন্ট কল্পনা করছি, পয়েন্ট করে সমীকরণটা এরকম তৈরি করছি, তৈরি করে সেটা n+1 পয়েন্ট পাওয়ার জন্য একটা ফর্মুলা তৈরি করছি। তখন ফর্মুলাটা দেখা গেল যে আমি যে পয়েন্টের জন্য আমি মানটা বের করতে যাব, তার প্রিভিয়াস পয়েন্টটা এখানে থাকবে, মাইনাস দিয়ে ওই প্রিভিয়াস পয়েন্টটা যে থাকবে সেই পয়েন্টটার ফাংশনাল ভ্যালু এবং তার ডেরিভেটিভের ভ্যালু, দুইটা ভ্যালু, এখানে একটা আনসার পাবো, একটা ফ্র্যাকশন পাবো, সেটা x0, মানে এইটার প্রিভিয়াস পয়েন্ট থেকে বিয়োগ করতে হবে, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে তোমার আসলে বাইসেকশন মেথডের সাহায্যে করব। তারপরে এখানে কিছু কন্ডিশন নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো তো আলোচনা করছি, এই জন্য আমি ডিটেইলস আবার বলতেছি না। এখানে কিছু কন্ডিশন নিয়ে আলোচনা করা হয়েছে, এটা জাস্ট বুঝবা তোমরা, এখানে মুখস্থ ধরার আমি ধরবো না কিছু, ঠিক আছে? মানে এখানে ধরার মতো কিছু নাই। জি স্যার।
জাস্ট এই দুইটা লাইনই, ঠিক আছে? আর আমি তো মুখস্থ তোমাকে এগুলো ধরবো না, যে এই কন্ডিশনটা বলো যে হুইচ ইজ রিকোয়ার্ড কন্ডিশন, এটা ধরবো না, কারণ এটা ধরলে তো তোমার মুখস্থ করতে হবে, এটা তোমাকে ধরবো না। সো তোমরা এখানে দেখো প্রবলেমটা সলভ করবা কিভাবে, আমি বলছি একটা পয়েন্ট চুজ করতে হবে। এখন এই পয়েন্টটা চুজ করার টেকনিকটা খুব জটিল, বুঝতে পারছো? মানে তুমি যদি টেবিল করে করতে চাও, ওই যে আগের মতো টেবিল, তাহলে তুমি কিন্তু পজিটিভ নেগেটিভ আসলেও কিন্তু তুমি বুঝতে পারবা যে এই দুইটা পয়েন্টের ভিতরে তার সমাধান থাকবে, সেটা দুইটা পয়েন্টের জন্য। তখন কিন্তু টেবিল থেকে একটা ধারণা নিতে পারবা যে তুমি পয়েন্টটা কত চুজ করবা। এখানে কিন্তু দুই, মানে ওই টেবিল করে যদি করো তুমি একটা অনুমান নিতে পারবা কোন পয়েন্টটা তুমি চুজ করবা, এটা তুমি বুঝতে পারবা। কারণ x1 x2 যদি দুইটা পয়েন্ট জানো, তাহলে যে কোনো একটা পয়েন্ট নিলে হবে। এখানে এরকম তুমি যদি টেবিল করো, তিনটা সমাধান পাবা, তিনটা সমাধানে মানে তিনবার পজিটিভ নেগেটিভ পাবা। তো তিনবার পজিটিভ নেগেটিভ পাইলে ওই তিনবার সমাধানের ভিতরে যে কোনো একটা পয়েন্ট কল্পনা করলেই এটার সমাধান পাবা তোমরা। কিন্তু আমরা কি করছি, ক্যালকুলেটরে করছি খুব ইজিলি। এটা ক্যালকুলেটরে বের করলে আমরা, হ্যাঁ মনে হয় কেউ কিছু বলতে চাচ্ছে। এই যে এই ইফাতারা, হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে 3x স্কয়ার মাইনাস 2 স্যার, এটা স্যার কিভাবে যেন আসলো? 3x স্কয়ার মাইনাস 2 না, আমি তোমার কথাটা বুঝতে পারিনি, আবার বলো। স্যার এখানে দুইটা দেওয়া আছে না, ফাংশন দেওয়া আছে না, একটা তো দেয়াই আছে। একটা দেওয়া আছে, আরটা হচ্ছে তার ডেরিভেটিভ ফর্ম, মানে ডিফারেন্সিয়েশন করার পর এটা পাইছি। মানে ধরো f of x ইকুয়াল টু দেওয়া আছে, আমি কিন্তু তোমাকে অন্য কথা বোঝাচ্ছিলাম যে x নট ইকুয়াল টু যে 2 ধরতে হয়, এটা হচ্ছে মেইন, মানে মানে এটাই হচ্ছে মেইন থিম আর কি এই ম্যাথের ক্ষেত্রে। তুমি কিভাবে বুঝবা যে x নট ইকুয়াল টু 2 হবে, সেটা বোঝাচ্ছিলাম আর কি। আচ্ছা, তুমি যেটা প্রবলেম হচ্ছে যে এটা তো দেওয়া আছে f of x ইকুয়াল টু x কিউব মাইনাস 2x মাইনাস 5, এটা দেওয়া আছে, ঠিক আছে? এখন হচ্ছে f প্রাইম x, মানে এইটাকে x এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি। অন্তরীকরণ করলে কি হয়, x স্কয়ারে অন্তরীকরণ করলে 3x স্কয়ার হবে, আর 2x কে অন্তরীকরণ করলে -2 হবে, 5 কনস্ট্যান্টের 0 হয়ে যাবে। এটা তো তোমরা অনেকগুলো কোর্স পড়ে আসছো, সে ধরো ডিফারেনশিয়াল ইকুয়েশন, ক্যালকুলাস, সেখানে তোমরা ডেরিভেটিভ পড়ছো। তো আমি তো তোমাকে ডেরিভেটিভ বুঝাচ্ছি না, বুঝছো? আমি ধরে নিছি তোমরা সবাই ডেরিভেটিভ পারো। বুঝতে পারছো যে এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যায়, একবার ডেরিভেটিভ করলে, হ্যাঁ x এর সাপেক্ষে, তখন এটা পাবা। আর 2 মিনিট আছে, 2 মিনিট এই মেথডটা আমার বুঝাইতে হবে। আমি বলছি তোমাদের এই যে x নট ইকুয়াল টু 2, এটা বিভিন্ন ভাবে বোঝা যায়। তুমি যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও, তাহলে তোমার টেবিল করতে হবে। এই যে প্রথম যে মেথডটা বুঝাইছিলাম বাইসেকশন মেথডের জন্য, সেটার মতো করে টেবিল তৈরি করতে হবে। তুমি যদি এগুলা বুঝতে চাও নিজে নিজে, তোমার একটা আইডিয়া চলে আসবে। তোমার যে একটা নিজের ব্রেন আছে, সেই ব্রেন দিয়ে কিন্তু এগুলা দেখে দেখে তুমি বুঝতে পারবে আসলে কিভাবে আমি x নট ইকুয়াল টু 2 ধরলাম। আমি বলতেছি তোমার কিভাবে ধরলাম, সেটা যদি তুমি টেবিল করো, x ম্যাক্স পাবা, প্রথমে ম্যাক্স পাওয়ার পর এই গড়ের ভিতরে সমাধানটা থাকবে, তখন তুমি ফাংশনাল ভ্যালু বের করবা। যেহেতু এটা x কিউব, তার মানে 3 জায়গায় সমাধান পাওয়া যাবে, 3 জায়গায় পজিটিভ নেগেটিভ হবে। তো ওই 3টা জায়গায় যে পজিটিভ নেগেটিভ হবে, এই 3টার যে কোনো একটা জায়গায় 2টা পয়েন্ট থাকবে, সেই 2টা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে 2, বুঝতে পারছো? মানে টোটাল 6টা পয়েন্ট থাকবে, 3 বার যেহেতু সমাধান পাবো। এই যে x কিউব মানে 3টা সমাধান পাবো, 3টা সমাধান আমরা যদি বাইসেকশনের জন্য এটা করতে চাই, তাহলে টেবিল যদি করতে চাই, তাহলে 3টা জায়গায় আমরা পজিটিভ নেগেটিভ পাবো। 3 ভাবে করা যাবে। 3 ভাবে কেন করা যাবে, কারণ x কিউব মানে 3টা সমাধান পাবো, ঠিক আছে? তো ওই 3টা সমাধানের ভিতরে অবশ্যই 6টা পয়েন্ট কল্পনা করতে হবে। 6টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট হচ্ছে 2, বুঝতে পারছো? কিন্তু আমরা সেভাবে করব না, আমরা করব ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটরে সরাসরি আমরা 3টা সমাধান পাবো, এই 3টার ভিতরে একটা পয়েন্ট আমরা এখানে ধরে নিব, ঠিক আছে? ধরে নিলে এই মেথডটা হয়ে যাবে। ওই x নট 2 এখানে 2 বসায় দিব, আর এই x নট এর জন্য আমার এই যে এখানে x নট যেটা ধরবো, এখানে ax এ বসাবো, ax এ বসাবো, যে ভ্যালুগুলো পাবো ফর্মুলা ইউজ করব, তারপরে এই x নট এটা আপডেট হবে। এই যে দেখো, এই যে আপডেট হয়েছে, তারপরে x নট এর পর x1 x2 এরকম করে আপডেট হয়েছে, 3 বার করে অ্যাপ্রক্সিমেট রুট পাইছি। এখানেও সেম ভাবে, তবে এটা তোমার এখানে যে কাজটা করতে হবে, সেটা এখানে মনে হয় রেডিয়ানে করতে হবে আর কি। আমরা তো ডিগ্রিতে করছি, এখানে রেডিয়ানে বের করে নিতে হবে। তো আমরা আগে থেকে ত্রিকোণমিতিতে ইন্টারেই পড়ে আসছি যে তোমার 1 রেডিয়ান সমান সমান 180/পাই, আর 1 ডিগ্রি সমান সমান পাই/180। সেই সেন্স থেকে আমরা যেহেতু রেডিয়ানের জন্য বের করতে হবে, আমার এটা রেডিয়ানের জন্য, তাহলে 1 রেডিয়ান সমান সমান যদি এত হয়, এত রেডিয়ান সমান সমান কত গুণ করতে হবে। আমরা তখন গুণ করছি, গুণ করে সেটা পাইছি। অবশ্যই জয়েন দিতে হবে, ঠিক আছে? আমরা এই যে এখানে একটু বুঝাবো, আমার মনে হয় আমি স্টপ করে দিই, আবার শেয়ার করি, কি বলো? স্টপ করে দিই, কারণ শেষ হয়নি তো, আরেকটা লেকচার বাকি আছে। লাস্টের লেকচারটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমরা শেয়ার জয়েন করো আবার।